হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা? কেমন আছে সবাই? আজকে হচ্ছে আমাদের বৃত্ত চ্যাপ্টারের কিছু ম্যাথ দেখব, যে ম্যাথগুলো আসলে খুব গুরুত্বপূর্ণ এবং আমরা কিছু প্রবলেম পড়তে পারি। ঠিক আছে? ওকে। তো আমরা শুরু করি। প্রথমেই বলেছে, দেখো একটা কোশ্চেন আছে যেটা বুয়েটে এসেছে এবং রুয়েটেও এসেছে একাধিকবার। ওকে। কোশ্চেনটা বলেছে, একটা বৃত্ত y অক্ষকে স্পর্শ করে এবং 30 এবং 70 বিন্দু দিয়ে যায়। এই বৃত্তের সমীকরণটা নির্ণয় করতে হবে। তাহলে আমি যদি তোমাদেরকে একটু দেখাই ব্যাপারটা, যে আমি দুইটা অক্ষ আঁকলাম। এটা হচ্ছে আমার এক্স অক্ষ আর এটা হচ্ছে আমার ওয়াই অক্ষ। হ্যাঁ, সরি, এটা হচ্ছে ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। আচ্ছা, ওকে ওকে। সো আমার এক্স অক্ষ, এটা হচ্ছে ওয়াই অক্ষ। বলছে বৃত্তটা কোন বিন্দুকে স্পর্শ করবে, ওয়াই অক্ষকে স্পর্শ করবে এবং কোন বিন্দু দিয়ে যাবে, 3,0 আর হচ্ছে 7,0 বিন্দু দিয়ে যাবে, তাই তো? আচ্ছা, মনে করি এরকম একটা বৃত্ত আছে। এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করেছে। হ্যাঁ, আর একটু বড় করে আঁকি। এই যে ওয়াই অক্ষকে স্পর্শ করেছে, দেখতে পাচ্ছি। এই ওয়াই অক্ষকে স্পর্শ করেছে এরকম কোন একটা বিন্দুতে, আর এই বিন্দুটা ধরে নেই সেই 3,0 বিন্দু, আর এই বিন্দুটা হচ্ছে সেই 7,0 বিন্দু। আর এদের কেন্দ্রটা আছে এই বৃত্তের এই সোজাসুজি এরকম কোন একটা জায়গায় থাকবে মাঝামাঝি, তাই না? কেন্দ্রটা এখানে থাকবে। আচ্ছা, সো আমরা মনে করি কেন্দ্রটা হচ্ছে আমার এইচ কে। ধরে নিচ্ছি কেন্দ্রটা হচ্ছে আমার এইচ কমা কে। এবার আমরা নিশ্চয়ই জানি যে কোনো বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে থাকে তাহলে তার ব্যাসার্ধ হয় কেন্দ্রের ভুজের সমান। ঠিক আছে? তার মানে এই যে ডিস্টেন্সটা আছে, এই থেকে এই পর্যন্ত গিয়ে তো এখানে উঠেছে, তার মানে এটা হচ্ছে এইচ আর এতটুকু হচ্ছে তোমার কে, তাই না? তাহলে এই এইচটা নিশ্চয়ই এই থেকে এই পর্যন্ত আসবে, তার মানে এইটা হবে আমার ব্যাসার্ধের পরিমাণ, তাই না? তাহলে ব্যাসার্ধটা হচ্ছে কিন্তু আমার এখানে আর ইকুয়াল টু এইচ, যেটা আমরা রেগুলার ক্লাসে দেখেছি যে আমরা যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে এখানে আর ইকুয়াল টু এইচ হয়। আচ্ছা, তাহলে আমার কেন্দ্র জানি এইচ কমা কে, ব্যাসার্ধ জানি আর। তাহলে আমি সমীকরণটা কিন্তু লিখতে পারি, বৃত্তের সমীকরণটা এরকম আসবে, এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ আর স্কোয়ার। তা আর মানেই কি? আর মানেই হচ্ছে এইচ এর মানটা, তাহলে আমি আর এর জায়গায় কিন্তু এইচ স্কোয়ার লিখে দিতে পারি। ওকে। এখন বলেছে এই বৃত্তটা 3,0 বিন্দু দিয়ে যাবে, 7,0 বিন্দু দিয়েও যাবে। তাহলে আমি যদি এই সমীকরণে 3,0 আর 7,0 বসাই তাহলে দুইটাই কিন্তু এটাকে সিদ্ধ করবে। তাহলে আমি 3,0 বিন্দুর জন্য একটু দেখার চেষ্টা করি। 3,0 বিন্দুর জন্য দেখব এইটা কি দাঁড়ায়, যে 3 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস 0 দিলে মাইনাস কে এর উপর স্কোয়ার, তাহলে প্লাস কে স্কোয়ার এইচ স্কোয়ার, এটা আসবে 1 নম্বর সমীকরণ। ওকে। একটা 7,0 বিন্দুর জন্য যদি সমীকরণটা দেখার চেষ্টা করি তাহলে আসবে 7 মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস কে স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার, এটা আসবে 2 নম্বর সমীকরণ। ঠিক আছে? তো এখন আমি দুইটা সমীকরণ পাইলাম। এখন আমি যদি এই দুইটা সমীকরণকে সমাধান করি তাহলে কিন্তু তুমি পেয়ে যাবা এইচ আর কে এর মান। এইচ এর মান পাবা 5 আর কে এর মান পাবা প্লাস মাইনাস √21 ইফ আই এম নট রং। ঠিক আছে? সো এই দুইটাকে সমাধান তোমরা সবাই করতে পারো, তো এখানে আর দেখাচ্ছি না। সো সমাধান করে দেখা যাচ্ছে এইচ আর কে এর দুইটা মান পাওয়া যাবে, আর এই মান দুইটা নিয়ে আমি এই সমীকরণে বসিয়ে দেব। ঠিক আছে? তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে কি আসবে, এক্স মাইনাস এইচ এর ভ্যালু হচ্ছে 5 তার হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর ভ্যালু কত, প্লাস মাইনাস 21, তাহলে প্লাস মাইনাস √21 তার উপর হোল স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার। এইচ এর মান কত পাবো, 5 পাবো, তার উপর স্কোয়ার। সো এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত বৃত্তের সমীকরণ। ঠিক আছে? আমার মনে বুঝতে পারছি। আবার আমি একটু শুরু থেকে বলি কি করেছি। আমাকে বলেছিল এই বৃত্তটা ওয়াই অক্ষকে স্পর্শ করে, তাহলে ওয়াই অক্ষ যদি স্পর্শ করে যে কোনো বৃত্ত তাহলে তার বৃত্ত ব্যাসার্ধটা হয় ওই বৃত্তের কেন্দ্রের ভুজের সমান। আচ্ছা, তার মানে আমরা দেখতে পাইছি এর ব্যাসার্ধ হচ্ছে, যেহেতু কেন্দ্র ধরে নিয়েছি এইচ কমাকে, তাহলে ব্যাসার্ধ হবে এইচ। ঠিক আছে? আর এই বৃত্তটা কোন বিন্দু দিয়ে যায়, 3,0 আর 7,0 বিন্দু দিয়ে যায়। আচ্ছা, যেহেতু আমি কেন্দ্র জানি ব্যাসার্ধ জানি তাহলে সমীকরণ লিখতে পারি
এই বিন্দু দিয়ে যায়, তার মানে এই বিন্দু দিয়ে আমি সিদ্ধ করব, সিদ্ধ করে এই যে নতুন দুইটা সমীকরণ পাইলাম, এই দুটোকে সমাধান করলে আমি এইচ আর কে এর মান পাবো, এইচ আর কে এর মান আমি মেইন সমীকরণে বসাই দিলে আমার সমীকরণ হয়ে যাবে। তো এই কনসেপ্ট থেকে কিন্তু তোমার প্রচুর ম্যাথ আসে, ঠিক আছে, যে তোমার এই কনসেপ্টটা ব্যবহার করে যে তোমার যে কোনো জায়গা থেকে বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ দিয়ে একটা সমীকরণ সাজাইতে হয়, তারপর বলে দেয় নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে যায়, সেই বিন্দু দিয়ে স্যাটিসফাই করাইতে হয়, সেই স্যাটিসফাই করাইলে দেখবা যে তুমি যেই ভ্যালুগুলো জানো না সেই ভ্যালুগুলোর মান পাচ্ছ, তারপরে তুমি মেইন সমীকরণে বসিয়ে দেবা। সো এই কনসেপ্ট থেকে কিন্তু প্রচুর ম্যাথ আসে তোমাদের ভর্তি পরীক্ষাতে। চলো আমরা আরো একটা ম্যাথ দেখার চেষ্টা করি। বলেছে দেখো এখানে একটা বৃত্তের সমীকরণ দেওয়া আছে, কিভাবে বুঝলাম বৃত্তের সমীকরণ? দেখা যাচ্ছে যে এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারের সহগ সমান, যদি এক পাশে নিয়ে আসি এবং বলে দিছে বৃত্ত যার জ্যা, এটা কিন্তু বলছে জ্যা -2, -3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে, সমান দুই ভাগে বিভক্ত হয়েছে, তার সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, আমি একটু এই সমীকরণটাকে সুন্দরভাবে সাজিয়ে লেখার চেষ্টা করি। তাহলে আমি যদি এই সমীকরণটাকে লিখতে চাই তাহলে লিখতে পারবো এক্স স্কোয়ার আর ওয়াইটাকে এই পাশে নিয়ে আসলাম, প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 6x, 8কে বাম পাশে নিয়ে আসলাম, প্লাস 8y, তারপরে কত থাকছে আমার, প্লাস 13 - 4 = 0। তাহলে এই যে 13 থেকে 4 মাইনাস করে দিলে কত থাকবে আমার, 9 থাকবে, প্লাস 9 থাকবে। হ্যাঁ, তো প্লাস 9 এটা সমান 0। আমি একবারে এই সমীকরণটাকে আমার মতো করে সাজিয়ে নিলাম। আচ্ছা, এখন আমি কিন্তু এই সমীকরণ থেকে এই বৃত্তের কেন্দ্র আর ব্যাসার্ধ বের করে ফেলতে পারি, ঠিক আছে। ওকে, সো আমার জাস্ট কেন্দ্রটা জানলেই আপাতত হচ্ছে। তো আমি এখান থেকে যদি কেন্দ্র বের করতে চাই তাহলে দেখবা এক্স এর সহগকে কি করি আমরা, -2 দিয়ে ভাগ করি। তাহলে কেন্দ্র, মনে করি কেন্দ্রের স্থানাঙ্ক হচ্ছে সি, সি সমান পাবো হচ্ছে -2 দিয়ে ভাগ করলে এটা পাবা হচ্ছে -3 আর এটাকে পাবা হচ্ছে -4, ঠিক আছে। কেন্দ্র পাই গেলাম আমরা -3, -4। আচ্ছা, এবং এই বৃত্তের ব্যাসার্ধ চাইলে কিন্তু বের করা যায়। আপাতত এই ম্যাথের জন্য আমার ব্যাসার্ধ মনে হয় লাগবে না, লাগলে আমরা বের করে নিতাম, ঠিক আছে, নিব। ওকে, তো আমি এখানে বৃত্তটা একটু এঁকে দেখানোর চেষ্টা করি। এটা হচ্ছে সেই বৃত্ত যার কেন্দ্রটা হচ্ছে এরকম কোন একটা জায়গায়, এবং এই কেন্দ্রটার স্থানাঙ্ক পেয়েছি আমি -3, -4। আচ্ছা, এবার এই বৃত্তের মধ্যে একটা জ্যা আছে, যেই জ্যাটা আমি একটু এঁকে দেখাই, যে এই হচ্ছে সেই জ্যা, মনে করি, হ্যাঁ, এই হচ্ছে সেই জ্যা। এই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে কত, -2, -3। তার মানে এই জ্যায়ের মধ্যবিন্দু যেটা আছে এটা হবে কত, -2, -3। আচ্ছা, এবার তুমি কিন্তু এই জিনিসটা জানো আগে থেকেই যে আমি বৃত্তের কেন্দ্র থেকে যদি একটা লম্ব টানি যে কোনো জ্যায়ের উপরে, সেই জ্যাটাই কিন্তু সেই লম্বটাই কিন্তু সেই জ্যাটাকে সমদ্বিখণ্ডিত করে। আচ্ছা, এইটুকু মনে হয় আমরা সবাই জানি এবং বুঝতে পারতেছি। এবার তুমি চিন্তা করো, এখন বৃত্তর কনসেপ্ট থেকে বের হয় সরল রেখার কনসেপ্টে চলে আসো, যেটা আমাদের আগের চ্যাপ্টারে ছিল, যে এই বৃত্তের কেন্দ্র জানি -3, -4। এই এর উপর থেকে একটা লম্ব যদি টানি সেটা হবে -2, 3, সরি -3 হবে, এখানে আমি 3 লিখে ফেলেছি, এটা -3 হবে। ওকে, আচ্ছা, এখন এই দুই বিন্দুগামী যে সরল রেখাটা আছে, আই মিন যে লম্বটা আছে, এইটার সমীকরণ কিন্তু আমি বের করতে পারি, ঠিক আছে। আমি মনে করি এটা হচ্ছে সি বিন্দু, এটা হচ্ছে পি বিন্দু, এটা হচ্ছে এ বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, তাই না? আচ্ছা, এখন আমি যদি এই সরলরেখার সমীকরণ বের করতে পারি, এই সরলরেখার উপরে আবার এ বি সরলরেখাটা লম্ব, এবং সেটা কোন বিন্দু দিয়ে যায়, -2, -3 বিন্দু দিয়ে যায়, তাহলে কিন্তু সেই সরলরেখার সমীকরণটা বের করতে পারবো। আমাকে কিন্তু সেই এই সরলরেখার এবি সরলরেখাটাই কিন্তু সেই জ্যা, আমার কিন্তু জ্যায়ের সমীকরণটাই চেয়েছে। আচ্ছা, তাহলে খুব সহজে বের করে ফেলি। আমরা একটা সরলরেখার সমীকরণ বের করার জন্য দুইটা জিনিস লাগে আমরা জানি, একটা হচ্ছে সেই সরলরেখার ঢালের মান লাগে, আর সেই সরলরেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে সেই বিন্দুর স্থানাঙ্ক জানতে হয়। আচ্ছা, তো আমি বুঝতেই পারছি এবি সরলরেখাটা -2, -3 বিন্দু দিয়ে যাচ্ছে, তাহলে আমার আরেকটা জিনিস দরকার, সেটা হচ্ছে এবি সরলরেখার ঢাল দরকার। এখন এবি সরলরেখার ঢাল কিন্তু আমাদের জানা নেই, বাট আমরা কিন্তু সিপি সরলরেখার ঢাল বের করতে পারবো, তাই না? যে সিপি এর সরলরেখার ঢাল বের করা যায়। তাহলে আমরা প্রথমেই বের করব সিপি সরলরেখার ঢাল। ওকে, সিপি সরল রেখার ঢাল হবে, মনে করি এটা m1। কিভাবে বের করে, যে দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকে, তাহলে কি y1 - y2 ডিভাইডেড বাই x1 - x2, তাহলে সরলরেখার ঢাল বের হয়ে যায়। তাহলে y1 আমি চিন্তা করি -4 কে, মাইনাসে মাইনাসে প্লাস, আর এটা হচ্ছে -3, মাইনাসে মাইনাসে প্লাস। ওকে, তো এটা কত আসতেছে আমার, এটা আমার আসতেছে -1, আর এখানেও আসতেছে আমার -1। আলটিমেটলি ঢাল হচ্ছে 1।
এবার এটা কিন্তু এই সিপি সরলরেখার ঢাল, এটা হচ্ছে +1, এটা হচ্ছে +1। আমি মনে করি এবি সরলরেখার ঢাল হচ্ছে m2 এবং সিপি আর এবি হচ্ছে পরস্পর লম্ব। আমরা জানি পরস্পর লম্ব সরলরেখার ঢাল দ্বয়ের গুণফল হয় -1। তাহলে আমরা বলতে পারি যে এবি সরলরেখার ঢালটা কি হবে, ইজিলি বের করা যায়। যেহেতু এরা পরস্পর লম্ব, তাহলে এবি সরলরেখার ঢাল ইজিলি বের করা যায় কিভাবে, যে এইটার ঢাল তো হচ্ছে m1 আর এবি সরলরেখার ঢাল হচ্ছে কি m2, এদের গুণফল সবসময় -1 আসবে। আর আমরা m1 কে তো পেয়ে গিয়েছি 1, ঠিক আছে, তার সাথে যদি m2 কে গুণ করে দেই তাহলে তার ঢালও আসবে তোমার -1। তার মানে m2 ঢাল আসতেছে কত, m2 ঢাল আসতেছে -1, ঠিক আছে। তার মানে এবি সরলরেখার ঢাল হচ্ছে -1, এবি সরলরেখার ঢাল হচ্ছে -1, আর কোন বিন্দু দিয়ে যায়, -2,3 বিন্দু দিয়ে যায়। অতএব সরলরেখার সমীকরণটা ইজিলি বের করে ফেলা যাচ্ছে এখন, কারণ আমরা সরলরেখার সমীকরণ জানি যে y - y1 = m × x - x1। তাহলে y - y1 কোন বিন্দুগামী, -2, -3 বিন্দুগামী। তাহলে y1 এর জায়গায় -3 বসবে, তাহলে সেটা হয়ে যাবে +3। m কত আসছে আমার, m আসছে -1, ওকে। x - x1 মানে কত, -2, এটা হয়ে যাবে +2। তো আলটিমেটলি এটাই হচ্ছে সেই সমীকরণ। তুমি এভাবেও রাখতে পারো, আর একটু সুন্দর করে পলিশ করেও লিখতে পারো। -x - 2, ওকে, সবগুলোকে একপাশে নিয়ে আসি। x + y + 5 = 0। এটাই হচ্ছে সেই এবি সরলরেখার সমীকরণ বা এই যে এর সমীকরণ। দেখো বুঝতে পেরেছো কিনা, নাহলে আমি আর একবার তোমার সাথে এক্সপ্লেইন করতে পারি। ওকে, আমি শুরু থেকে আবার বলি কি করেছি। বলেছে এই বৃত্তের একটা জ্যা -2, -3 বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়, তার সমীকরণটা বের করতে বলতে। তাহলে আমি এই বৃত্তের কেন্দ্র বের করে ফেলছি, এই যে সি মানে হচ্ছে -3, -4, আর এই এবি রেখার জ্যা হচ্ছে পি বিন্দুতে সমদ্বিখণ্ডিত হয়েছে -2,3। ওকে, তাহলে আমি এই দুইটার সংযোগ সরলরেখা আঁকলাম। তাহলে এই সরলরেখাটা এবি রেখার উপর বা এবি জ্যায়ের উপরে লম্ব হবে। তাহলে এই রেখার ঢাল বের করলাম, আসলো 1। তার লম্ব রেখার ঢাল বের করলাম, সেটা আসলো -1। তাহলে আমি এই এবি সরলরেখার ঢাল জানি -1 এবং কোন বিন্দু দিয়ে যাচ্ছে, -2, -3 বিন্দু দিয়ে যাচ্ছে। অতএব আমি তার সমীকরণ লিখতে পারি এই সূত্র থেকে y - y1 = m × x - x1। জাস্ট মানগুলো বসিয়ে দিয়েছি, সমীকরণ চলে এসছে, ঠিক আছে। তো আমরা এই যেটা জিনিস মনে রাখবো যে বৃত্ত আর সরলরেখার কনসেপ্ট কিন্তু অনেক সময় বেশিরভাগ সময় মিক্স করে আসে। সো বৃত্ত চ্যাপ্টারটার জন্য কিন্তু সরলরেখার চ্যাপ্টারটা ভালো করে জানা এবং পারাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ অনেক অংশেই অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বৃত্তের যে ম্যাথগুলো আসে সেখানে সরলরেখার কনসেপ্টগুলো অনেক বেশি কাজে লাগে। সো সরলরেখাটাকে কোনোভাবে আন্ডার এস্টিমেট করা যাবে না, ঠিক আছে। ইভেন তোমরা যদি কনিকের চ্যাপ্টার যাও সেখানেও কিন্তু সরলরেখার কনসেপ্ট অনেক বেশি কাজে লাগবে, ঠিক আছে। ওকে, যেটা আমরা এখানেই দেখতে পেয়েছি যে প্রথম কনসেপ্টটা বৃত্তের থাকলেও আমার কিন্তু লাস্টের ম্যাথটা বা এন্ডিংটা কিন্তু সরলরেখার কনসেপ্টটা চলে গিয়েছে, ঠিক আছে। সো এটা আমরা খেয়াল রাখবো, এটা কিন্তু বুয়েটে 18-19 সালে আসছে। ওকে, আরেকটা ম্যাথ দেখি। বলছে একটি বৃত্তের সমীকরণ নির্ণয় করো যা y = 2 রেখাকে 3, 2 বিন্দুতে স্পর্শ করে এবং 1, 4 বিন্দু দিয়ে যায়, ঠিক আছে। তাহলে y = 2 রেখাকে স্পর্শ করছে 3, 2 বিন্দুতে এবং কোন বিন্দু দিয়ে গিয়েছে, 1, 4 বিন্দু দিয়ে। আচ্ছা, আমি একটু চিত্র এঁকে দেখানোর চেষ্টা করি তোমাদেরকে। মনে করি এটা হচ্ছে y অক্ষ আর এটা হচ্ছে x অক্ষ। হ্যাঁ, এটা হচ্ছে x অক্ষ। ওকে, এটা হচ্ছে মনে করি x অক্ষ। ওকে, এটা কি ঠিক আছে, এটা হচ্ছে x অক্ষ। এবার y = 2 রেখাটা কোথায় থাকবে, y = 2 রেখাটা থাকবে একটু উপরে, এটা আমরা সবাই জানি। এরকম একটা জায়গায় থাকবে y = 2 রেখাটা, ঠিক আছে। এটা মনে করি আমার সেই y = 2 রেখা, এটা হচ্ছে x অক্ষের সমান্তরাল, তাই না। লিখে দিই এটা y = 2 রেখা। এবার একটা বৃত্ত আছে এরকম, এরকম হতে পারে, নিচেও হতে পারে, যে কোনো জায়গায় একটা হতে পারে, ঠিক আছে। ওকে, ঠিক আছে, y = 2 রেখা, ঠিক আছে। এটা হচ্ছে কি নিচে হতে পারে না, হ্যাঁ, y = 2 রেখা আছে, যেটা হচ্ছে আমার কি করছে, এই বৃত্তটা y = 2 রেখাকে স্পর্শ করছে। আচ্ছা, তাহলে কোন বিন্দুতে স্পর্শ করে, 3, 2 বিন্দুতে স্পর্শ করে। তাহলে এই যে বিন্দুটা আছে এই বিন্দুটা হবে আমার 3, 2।
ঠিক আছে? আচ্ছা, এবার তুমি চিন্তা করো এর কেন্দ্রটা কোথায় থাকবে। এর কেন্দ্রটা নিশ্চয়ই এই সোজাসুজি, যেহেতু এখানে স্পর্শ করছে, এই সোজাসুজি উপরে কোনো একটা জায়গায় থাকবে, এরকম একটা জায়গায় থাকবে। আচ্ছা, এই কিন্তু উপরে সোজাসুজি এরকম কোনো একটা জায়গায় থাকবে, একটু বাঁকা হয়েছে, আমি একটু সোজা করে আঁকি, এরকম কোনো একটা জায়গায় থাকবে। এবার এখানে একটু বোঝার ব্যাপার আছে, জিনিস খেয়াল করো, এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে 3, এটা তো বুঝতে পারতেছি। এইটুকু দূরত্ব হচ্ছে 2, এই জন্য কিন্তু এই বিন্দুর স্থানাঙ্ক হয়েছে 3,2, এবং এইখান থেকে এই সোজা উঠে গেলে এই কেন্দ্রটা পাওয়া যাবে। তার মানে কেন্দ্রের ভুজ হচ্ছে 3, কেন্দ্রের ভুজ হচ্ছে 3, আর কোটি এইখানে হচ্ছে 2, আর এইটুকু হচ্ছে সেই ব্যাসার্ধ। তার মানে এইটুকু 2, এইটুকু হচ্ছে ব্যাসার্ধ, তার মানে ভুজ হচ্ছে 3 আর কোটি হচ্ছে r+2। এতটুকু কি বুঝতে পারছো? একটু বলো তো আমাকে কি বলছি, আবার শুনো একটু মনোযোগ দিয়ে। বললাম যেহেতু এটা y=2 রেখাকে স্পর্শ করেছে, তার মানে এই সোজাসুজি উপরে কেন্দ্র আছে। তাহলে এই সোজাসুজির নিচে কি আছে? 3। যেহেতু এটা 3,2, তার মানে এটাও যদি 0 হয়, 1 2 3, এখানে আসছে 2, তার মানে এইটুকু হচ্ছে 3, তাই না? এইটুকু হচ্ছে 3, তাই তো? আচ্ছা, তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি হবে? 3, এইটুকু 2 উঠছে, তারপরে ব্যাসার্ধ গেছে, তাহলে 2 আর ব্যাসার্ধ এই দুইটার যোগফল। তাহলে আমি ধরে নেই ব্যাসার্ধ, কেন্দ্রটা হচ্ছে এরকম, কেন্দ্রটা হচ্ছে 3, কে, আর এইটুকু হচ্ছে আর, আর এইটুকু হচ্ছে 2, এইটা তো 3, আমি একদম লিখেই দিলাম, যেখানে কে সমান হচ্ছে r+2, আর আর সমান কি হবে? আর সমান হবে k-2। বুঝতে পারছো কি পারো না? এতটুকু বুঝো তো, দেখো তো। কেন্দ্র ধরে নিছি 3, কে, কেন 3 ধরছি? কারণ এতটুকু 3, আর কে ধরে নিছি, আর কে মান কি হবে? এই থেকে একদম এক্স অক্ষ পর্যন্ত দূরত্ব, এই থেকে এক্স অক্ষ পর্যন্ত দূরত্ব কি? এতটুকু দূরত্ব 2, আর এইটুকু দূরত্ব হচ্ছে ব্যাসার্ধের সমান, তার মানে এটাকে ধরে নিছি আর। ঠিক আছে? তাহলে আর আর 2 এর যোগফল হচ্ছে কে। তাহলে আর মানে কি হবে? আর মানে 2টাকে পাশে আসবে, k-2 আসবে, তাই তো? এতটুকু বুঝতে পারছি। আচ্ছা, তাহলে কেন্দ্র জানি, ব্যাসার্ধ জানি, তাহলে সমীকরণটা কি দাঁড়ায়? সমীকরণটা দাঁড়ায় এরকম যে x-3 হোল স্কয়ার প্লাস y-k হোল স্কয়ার ইকুয়াল টু আর স্কয়ার, তাই না? আর স্কয়ার, আর মানে কি? আর মানে বের করছি k-2, তার মানে এখানে লিখতে পারি আমি k-2 এর হোল স্কয়ার। এতটুকু তো বুঝতে পারছি নাকি? এতটুকু মনে হয় সবাই বুঝতে পারছি। আচ্ছা, এই গেল সমীকরণ। এবার তুমি চিন্তা করো, এখানে আরো একটা ইনফরমেশন দেওয়া আছে যে এইটা 1,4 বিন্দু দিয়ে যাবে। তাহলে এরকম কোন একটা জায়গায় নিশ্চয়ই 1,4 একটা রেখা আছে আমার, তাই না? এরকম কোন একটা জায়গায় আছে, এরকম একটা 1,4 বিন্দু আছে। তাহলে এই সমীকরণে যদি আমি 1,4 বসাই, তাহলে এটাকে কি করবে? স্যাটিসফাই করবে। তাহলে আমি ওইটাই করব যে 1,4 এর জন্য, 1,4 বিন্দুটার জন্য এটাকে স্যাটিসফাই করাবো। x এর মান হচ্ছে 1 - 3 হোল স্কয়ার, আর y এর মান হচ্ছে 4 - k হোল স্কয়ার ইকুয়াল টু k-2 হোল স্কয়ার। ওকে, তো এখন আমি যদি এটা ক্যালকুলেট করি, তাহলে এখানে আসবে কত? -2, তার মানে আসবে 4, প্লাস এখানে যদি সূত্রে নেই a-b হোল স্কয়ার, তাহলে এখানে আসবে 16 মাইনাস 8k প্লাস k স্কয়ার ইকুয়াল টু k স্কয়ার মাইনাস 4k প্লাস 4, এরকম কিছু একটা আসবে। তো আমি যদি একটু ছোটখাটো ক্যালকুলেশন করি, তাহলে দেখবা সবগুলোকে বাম পাশে নিয়ে আসলে এই যে k স্কয়ার কাটাকাটি যাবে, তারপরে এই যে 4k 8k, এই যে +4 -4 দুই পাশ থেকে বাদ চলে যাবে। তুমি জাস্ট তোমার মতো করে ক্যালকুলেট করবা, হ্যাঁ? আর এই 16k থেকে, আচ্ছা, এই পাশে থাকতেছে 16k, আর এই পাশে চলে গেলে সেটা হয়ে যাবে 4k। ঠিক আছে? সেটা চলে হয়ে যাবে 4k, বা তুমি এটাকে সুন্দর করে নিজেও করতে পারো যে এটা এই পাশে চলে আসলো প্লাস, তাহলে -4k থাকলো, আর এটা হলো -16, অতএব k ইকুয়াল টু হয়ে যাবে তোমার 4। হ্যাঁ, k এর মান পেয়ে গেছি 4। তাহলে k এর মান যদি তুমি 4 পেয়ে যাও, তাহলে কিন্তু তুমি এই সমীকরণে, যদি এখন 1 নম্বর সমীকরণ মনে করি, এটা 1 নম্বর সমীকরণে k এর মানটা বসায় দাও, তাহলে কিন্তু পুরো সমীকরণটা পেয়ে যাবে। ঠিক আছে? 1 নং সমীকরণে k এর মানটা বসায় দিলে পুরো সমীকরণ পেয়ে যাবে, x - 3 হোল স্কয়ার প্লাস y - 4 হোল স্কয়ার, ওকে, ইকুয়াল টু 4 - 2 হোল স্কয়ার, 4 - 2 হোল স্কয়ার। মানে 4 - 2 মানে কত? 2 স্কয়ার। এই হচ্ছে সেই সমীকরণ বা 4। ঠিক আছে? আমরা বুঝতে পারছি ব্যাপারটা।
সো কনসেপ্ট কিন্তু একটাই, যদি তোমাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে এইটাই করতে হয় যে কোনো বিন্দু দিয়ে যাই যদি বলে, তাহলে তোমাকে আগে একটা সমীকরণের ফরম্যাট সাজায় নিতে হবে, তারপর সেই বিন্দু দিয়ে স্যাটিসফাই করাইতে হবে, তাহলেই দেখবা তুমি অজানা মানটা পেয়ে যাবা। ঠিক আছে, আর এই কনসেপ্টগুলো একটু মাথায় রাখতে হবে, যেহেতু এটা এই অক্ষকে স্পর্শ করছে, তার মানে এখানে কিন্তু ব্যাসার্ধের কেন্দ্রের যে একটা ভ্যালু আছে সেটা আমরা জানবো, অনেক সময় আমরা দুইটা ভ্যালুই জানতে পারি। ওকে, সো এই কনসেপ্টগুলো একটু বুঝতে হবে। তো আমার মনে হয় আমরা রেগুলার ক্লাসে এই কনসেপ্ট নিয়ে অনেক আলোচনা করেছি, তোমাদের আর প্রবলেম হওয়ার কথা না। সো এই টাইপের একটা প্রবলেম দেখো বুয়েটে কিন্তু 2বার আসছে, তো এই টাইপের একটা প্রবলেম আসতেই পারে। হ্যাঁ, যদি বলতে পারে y = 2 না দিয়ে বলতে পারে x = 1 বা x = 3 বা x = -2 রেখাকে স্পর্শ করে, আমার মনে হয় আর কোনো চেঞ্জ আসবে না। সো তুমি যা সুন্দর করে চিত্রটা আঁকবা, চিত্রকে একটু চিন্তা করে মানগুলো বসাই দিবা, তাহলে আমার মনে হয় এই অঙ্কগুলো করতে পারবো। ওকে, তো চলো আমরা নেক্সট আরেকটা অঙ্ক দেখি। আচ্ছা, খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। দেখো বলছে 4x = 6y - 2 এই রেখার সাপেক্ষে এই বৃত্তের প্রতিবিম্বের সমীকরণ নির্ণয় করো। প্রতিবিম্ব মানে কি? প্রতিবিম্ব মানে আমরা জানি রিফ্লেকশন, মানে আমি যদি এইটার সাপেক্ষে যদি আয়না ধরি একটা, সেখানে অন্য পাশে যে প্রতিবিম্বটা তৈরি হবে ওইটার ওইরকম বৃত্তটার সমীকরণ নির্ণয় করতে হবে। ঠিক আছে, তা আমি আগে একটা কাজ করি তোমাদের এই ম্যাথটা বোঝানোর আগে, এই যে সমীকরণ দুইটা একটু আজে বাজে ভাবে এলোমেলো ভাবে সাজানো আছে, এদেরকে মানুষ করি, মানে একটু সুন্দর সাজায় গুছাই লিখি। যেমন সরলরেখার সমীকরণটাকে সুন্দর একটা ফরম্যাটে নিয়ে এসে লিখি। যেমন এটা বলছে 4x, এটাকে লেখা যাবে 4x - 6y + 2 = 0, আবার 2 দিয়ে ভাগ করলে এটাকে লেখা যাবে 2x - 3y + 1 = 0। হ্যাঁ, এই গেল একটা সরলরেখার সমীকরণ আসলো। আর আমরা জানি বৃত্তের সমীকরণের যে কোনো অপারেশন করার আগে এটাকে আদর্শ বা স্ট্যান্ডার্ড ফরম্যাটে নিয়ে যেতে হয়। স্ট্যান্ডার্ড ফরম্যাট মানে কি? x² আর y² সহগকে 1 বানাইতে হবে। যেহেতু এখানে 3 আছে, তাহলে আমি 1 বানাই নিব কিভাবে? 3 দিয়ে ভাগ করে দেব পুরো সমীকরণটাকে। তাহলে এটা হয়ে যাবে কি আমার? এটা হয়ে যাবে x², এটা হয়ে যাবে y², এটা হয়ে যাবে 2x - 3 দিয়ে ভাগ করলে 8y - 3 দিয়ে ভাগ করলে 19 = 0। ঠিক আছে, আচ্ছা, তো এই গেল সমীকরণটা। এই সমীকরণ থেকে এটার কেন্দ্র বের করতে পারি। মনে করি কেন্দ্রটা হচ্ছে আমার সি, তাহলে সি যদি কেন্দ্র হয় তাহলে কেন্দ্রের স্থানাঙ্ক কি আসবে? কেন্দ্রের স্থানাঙ্ক আসবে আমার হচ্ছে কত? -2 দিয়ে ভাগ করলে -1, আর এটা আসবে +4। আচ্ছা, ব্যাসার্ধ কি আসবে? ব্যাসার্ধ আর হচ্ছে √, এইটার স্কোয়ার মানে হচ্ছে 1 প্লাস এটার স্কোয়ার মানে হচ্ছে 16 মাইনাস হচ্ছে এইটা সি, তাহলে মাইনাসে মাইনাসে +19। ওকে, তার মানে দেখতে পাচ্ছি এটা আসতেছে √36 বা হচ্ছে 6, ব্যাসার্ধ আসতেছে 6, কেন্দ্র আসতেছে -1,4। তার মানে এমন একটা বৃত্ত আছে এখানে, যে বৃত্তটা হচ্ছে এরকম, একটু খেয়াল করে দেখো, খেয়াল করো। হ্যাঁ, এইটা একটা বৃত্ত, মনোযোগ দিয়ে খেয়াল করো। হ্যাঁ, এইটা একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে আমার এইরকম কোন একটা জায়গায় আছে, যেটা হচ্ছে -1,4। মনোযোগ দিও। হ্যাঁ, এখন একটু মনোযোগ দাও। আর ব্যাসার্ধ, ব্যাসার্ধ আছে কত? ব্যাসার্ধ হচ্ছে 6, মানে এইখান থেকে এরকম কোন একটা দূরত্ব, ব্যাসার্ধ হচ্ছে 6, এটা আমরা জানি। ওকে, এখন বলছে এটা একটা রিফ্লেক্ট করবে। এটা কি করবে? রিফ্লেক্ট করবে কোন একটা রেখার সাপেক্ষে। তার মানে আমি মনে করি এখানে একটা আয়না আছে, আয়নাটা মনে করো কোন কালারের আছে? আয়নাটা হচ্ছে নীল কালারের আছে। এখানে একটা আয়না আছে, ধরো এরকমই এরকমই একটা সরলরেখা। হুম, এটা একটা আয়না আছে। এই সরলরেখাটা আয়নাটার সমীকরণ দেয়া আছে। আয়নাটার সমীকরণ কি? আয়নাটার সমীকরণ হচ্ছে এই যে এটা 2x। আয়নাটার সমীকরণ কত? আয়নাটার সমীকরণ হচ্ছে 2x - 5y + 1 = 0। এই হচ্ছে সেই আয়না। হ্যাঁ, এখন তুমি একটা জিনিস চিন্তা করবা, আমরা কিন্তু ছোটবেলায় পড়ছি যে দর্পণের রিফ্লেকশনটা আসলে কি হয়, বা মিররের রিফ্লেকশনটা কি হয়। একটা বস্তু এই আয়না থেকে ঠিক যত দূরে থাকবে তার রিফ্লেকশনটা ঠিক তত দূরে উৎপন্ন হবে। ছোটবেলায় পড়ছি, ক্লাস 8 এর বইয়ে ছিল। ঠিক আছে, যে একটা বস্তু একটা আয়না থেকে যত দূরে থাকবে তার রিফ্লেকশনটা ঠিক তত দূরে আসবে, তাই তো? তাহলে তুমি চিন্তা করে দেখো, এই বস্তুর বা এই বৃত্তের রিফ্লেকশনটা কোথায় গিয়ে তৈরি হবে? এই বৃত্তের রিফ্লেকশনটা ঠিক এই থেকে সমান দূরত্বে গিয়ে তৈরি হবে এবং সমান সাইজেরই তো হবে, তাই না? মনে করি এই দুটো সমান সাইজ, জানি না হয়েছে কিনা, বাট ধরে নাও এটা সমান সাইজ হয়েছে। তার মানে এখান থেকে okay, এখান থেকে এই দূরত্বটা যা হবে, এখান থেকে এই দূরত্ব যা হবে, এখান থেকে এই দূরত্ব তাই হবে। এখান থেকে কেন্দ্রের দূরত্ব যতটুকু হবে, এখান থেকেও কেন্দ্রের দূরত্ব ঠিক ততটুকুই হবে। এতটুকু বুঝছো কি বুঝো নাই? ঠিক আছে, এইখান থেকে কেন্দ্রের দূরত্ব যা হবে ওইখান থেকে ঠিক কেন্দ্রের দূরত্ব তাই হবে। তার মানে এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে আমি যদি এইখান থেকে একটা লম্ব টানি, এখান থেকে যদি একটা লম্ব টানি, এটা তো লম্ববাহী ভাবেই হচ্ছে এটাকে ছেদ করবে, তাই না?
আমি যদি এখান থেকে একটা লম্ব টানি, মনে করি এটা, হ্যাঁ মনে করি এটা লম্ব টানছি, বাঁকা হয়েছে না, বাঁকা হয়েছে, অনেক বাঁকা হয়েছে, সুন্দর একটা বাঁকা হয়েছে, অনেক বাঁকা হয়েছে। আহা, আলটিমেটলি আমার এই বৃত্তটাই একটু বাঁকা আসছে। ওকে, তো আমি বৃত্তটাকে সোজা করে নিয়ে আসি। ওকে, ঠিক আছে, এবার আসবে এটা মনে করি কেন্দ্র। হ্যাঁ, এবার ঠিক আছে। ওকে, ঠিক আছে। তো যেটা বলতেছিলাম, তো এই বিন্দু থেকে এইটুকুর দূরত্ব যা হবে, এই বিন্দু থেকে এইটুকুর দূরত্ব তাই হবে, তাই তো? আমি মনে করি এই বিন্দুটা হচ্ছে সি, এটা হচ্ছে পি, এটা হচ্ছে ও, হ্যাঁ এটা হচ্ছে ও। এতটুকু মনে হয় বুঝতে পারছি, সি পি ও। আচ্ছা, এই হচ্ছে পুরো কাহিনী। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে শুনো। এই হচ্ছে বৃত্ত, এটা হচ্ছে আয়না, যেটা সমীকরণ দেয়া আছে। এই বৃত্তের সমীকরণ থেকে আমরা কেন্দ্র পাইছি, ব্যাসার্ধ পাইছি। আবার এই ঠিক প্রতিবিম্বটা তৈরি হয়েছে এর ঠিক এই পাশে, এই পাশে ঠিক এইখানে যে বিন্দুতে ছেদ করবে সেখান থেকে এই কেন্দ্রের দূরত্ব যা হবে, এখান থেকে এই কেন্দ্রের দূরত্ব একই হবে, ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস চিন্তা করো, আমি যদি এই বৃত্তের কেন্দ্রের স্থানাঙ্ক জানতে পারি, তাহলে কিন্তু এই সমীকরণটা লিখতে পারবো। কারণ কি? কারণ এইটার ব্যাসার্ধ যদি 6 হয়, এখানে যদি আর এর মান হয় 6, তাহলে এখানেও আর এর মান 6। তাহলে আমার দরকার শুধু কেন্দ্রের মান জানা। কেন্দ্রের মানটা জানতে পারলে আমি পুরো সমীকরণটা লিখে ফেলতে পারবো। আচ্ছা, আমরা আসলে কেন্দ্রের মানটা কিভাবে জানতে পারি? তোমরা একটা জিনিস খেয়াল করো, এটা মনে করো এ বি সরলরেখা, তাই না? এ বি সরলরেখা, যেটা হচ্ছে আয়না, যার সমীকরণ দেয়া আছে। আর এটা হচ্ছে সিপি সরলরেখা, তার মানে এই রেখার উপরে এই রেখাটা লম্ব আছে। আমি তো এই রেখার সমীকরণ জানি, এইটা, এই রেখার সমীকরণ জানি না, কিন্তু বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? যে এইটার লম্ব রেখার সমীকরণ, তাহলে টুয়াইস এক্স, এইটার লম্ব রেখার সমীকরণ কি হবে? যেটা হচ্ছে এই যে এইটার, এই রেখার লম্ব রেখার সমীকরণ কিভাবে বের করে? এই যে 3 এর মানে y এর সহগ x এ আসে, x এর সহগ y এ যায়। ছোটবেলায় খুব ইজিলি এটা শিখছি না আমরা? y এর সহগ এটা যাবে টুয়াইস y, আর মাঝখানে চিহ্নটা চেঞ্জ হয়ে যায়, মাইনাস ছিল জন্য হয়ে যাবে প্লাস, প্লাস k ইকুয়াল টু 0। এটা হচ্ছে লম্বরেখার সমীকরণ। কারণ k এর মান তো আমি জানি না, কিন্তু আমি এটা তো জানি যে এই লম্বরেখাটা কোন বিন্দু দিয়ে যাবে বলো তো? -1,4 বিন্দু দিয়ে যাবে। যেহেতু এটা লম্বরেখা এবং এই রেখাটাই সমীকরণই লিখতে চাচ্ছি, এই রেখাটা কোন বিন্দু দিয়ে যাচ্ছে? -1,4 বিন্দু দিয়ে যাচ্ছে। অতএব -1,4 যদি এখানে বসাই দেই, -1,4 যদি এখানে বসায় দেই, তাহলে কিন্তু আমি এই বিন্দুটা পেয়ে যাই যে 3 × -1 প্লাস 2 × 4 প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখানে k এর মানটা পেয়ে যাবো ইজিলি। তাহলে -3 প্লাস 8 প্লাস k ইকুয়াল টু 0, 5। তাহলে k ইকুয়াল টু আসবে -5। অতএব লম্বরেখার সমীকরণ বা সিপি হয়ে যাবে কত? সিপি হয়ে যাবে হচ্ছে আমার, k এর মানটা এখানে বসায় দাও, 3x প্লাস টুয়াইস y মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে এই যে লম্বরেখাটা আছে, এই যে লম্বরেখাটা আছে, এই লম্বরেখাটার সমীকরণ আমি পেয়ে গেছি। কত আসছে? 3x প্লাস টুয়াইস y মাইনাস 5 ইকুয়াল টু 0। ওকে, তাহলে এই রেখা পাইছো, এই লম্বরেখা পাইছো, এদের ছেদবিন্দুই কিন্তু ও, তাই না? তাহলে এই দুইটা সরলরেখা সমাধান করলে এদের ছেদবিন্দুটা পাওয়া যাবে, মানে আমি ও এর মান পেয়ে যাব। তাহলে এদের সমাধান করি। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, মনে করি কই জানি লম্বরেখা সমীকরণ, এইটা হচ্ছে 1 নম্বর সমীকরণ, আর এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 1 আর 2 সমাধান করি। 1 ও 2 সমাধান করে পাই। 1 আর 2 সমাধান করবা, এটা অনেকভাবে সমাধান করতে পারো। হ্যাঁ, সো আমার মনে হয় না এই সমাধান করে দেখানোর দরকার আছে। দরকার আছে কি? বের করতে পারবে না? আচ্ছা, সো সমাধানটা যদি করে দেখাইতে হয় তাও দেখাই দিচ্ছি, সমস্যা নেই। যে আমরা যে কোনো পদ্ধতি, অপনয়ন, প্রতিস্থাপন, বজ্রগুণন, যে পদ্ধতিতে মন চায় সেই পদ্ধতিতে করতে পারো। মনে করো আমি দুইটা y কে সমান করতে চাচ্ছি, এখানে আছে 3 আর এখানে আছে 2, তাহলে আমি 1 নাম্বারকে 2 দিয়ে গুণ করি। হ্যাঁ, 1 গুণন 2, তাহলে কি দাঁড়াবে? 4x মাইনাস 6y প্লাস 2 ইকুয়াল টু 0। আর 2 নাম্বারকে 3 দিয়ে গুণ করি, তাহলে কি দাঁড়াবে? 3 × 9x প্লাস 6y মাইনাস 15 ইকুয়াল টু 0। এবার এটাকে যোগ করে দাও, তাহলে এটা কাটা যাবে, তাহলে এটা আসবে কত? 13x মাইনাস 13 ইকুয়াল টু 0। অতএব x ইকুয়াল টু 1। সেই 1 এর ভ্যালু আরেকটা সমীকরণে বসাবা, y এর ভ্যালুও দেখবা আসছে 1। অতএব এই বিন্দুটা xy এর ভ্যালু আসতেছে 1
কমা 1। আচ্ছা, এবার মজার কথা খেয়াল করে দেখো, আমি এই বিন্দুটা জানি -1,4। এই দুইটা সরলরেখার সমীকরণ সমাধান করে এই বিন্দুটা পাইলাম 1,1। এই বিন্দুটা বের করতে হবে। এই বিন্দুটা মনে করো আলফা কমা বিটা। হ্যাঁ, আলফা কমা বিটা। আমরা কি জানি এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে এইটা, তাই না? তাহলে আমি যদি মধ্যবিন্দুর ভ্যালু জানি তাহলে আমি আলফা বিটার মান কিন্তু ইজিলি বের করতে পারবো। কারণ আমি কি জানি আলফা প্লাস এইটাকে 2 দিয়ে ভাগ করলে আসবে 1, আবার বিটা প্লাস 4 কে 2 দিয়ে ভাগ করলে আসবে 1। তাহলে আমি ইজিলি এখান থেকে আলফা বিটার মানটা বের করে ফেলতে পারবো। তো আমি আরেকটা স্লাইড অন করি। ওকে, তাহলে আমি এই জায়গাটা একটু মুছে দিচ্ছি। তাহলে আমি লিখবো আলফা প্লাস -1 না, আলফা -1 ভাগ 2, এইটা সমান আসবে কত? 1। তাহলে আলফা -1 ইকুয়াল টু 2, অতএব আলফা ইকুয়াল টু 3। আবার বিটার ক্ষেত্রে কি লিখবা? বিটা প্লাস 4 ভাগ 2 ইকুয়াল টু 1। তাহলে আসবে বিটা প্লাস 4 ইকুয়াল টু 2, অতএব বিটা ইকুয়াল টু -2। তাহলে আলফা বিটা আসলো কত? 3, -2। হ্যাঁ, 3, -2। তার মানে এই বিন্দুটা পেয়ে গেলাম আমি 3, -2। তাহলে এই বৃত্তের সমীকরণ দরকার। তাহলে এই বৃত্তের কেন্দ্র জানি 3, -2। তাহলে কি আসবে? x - 3 হোল স্কোয়ার প্লাস y প্লাস 2 হোল স্কোয়ার ইকুয়াল টু ব্যাসার্ধ স্কোয়ার। ব্যাসার্ধ তো আমরা আগেই জানি, এটার ব্যাসার্ধ 6, এটার ব্যাসার্ধ 6, 6 স্কোয়ার। এটাই আনসার। বুঝতে পারছি কি পারি নাই? দেখো, তোমাদেরকে আমি অনেকক্ষণ বুঝাইছি দেখে হয়তো অঙ্কটা অনেক বড় বা লেন্দি মনে হচ্ছে। আসলে অঙ্কটা সহজ এবং ক্যালকুলেশন খুব বেশি না। আমি আবার পুরোটা সাম আপ করতেছি তোমাদের জন্য, বুঝতে কিন্তু সুবিধা হবে। যেমন আমি আবার শুরু থেকে বলি। আমাকে বলছে এই বৃত্তের সমীকরণটা দেওয়া আছে। এই বৃত্তের সমীকরণ আমি আদর্শ ফরম্যাটে নিয়ে কি করলাম? এদের কেন্দ্র বের করে ফেলছি। এদের কি করছি? কেন্দ্র বের করে ফেলছি। আচ্ছা, কেন্দ্র বের করে ফেলছি, ব্যাসার্ধ বের করে ফেলছি। তাহলে কেন্দ্রটা এই, ব্যাসার্ধ জানি 6। তাহলে এর যে প্রতিবিম্ব হবে কোন রেখার সাপেক্ষে? এই রেখাটার সাপেক্ষে। এই রেখার সমীকরণটা দেয়া আছে। ওকে, এর যে প্রতিবিম্ব হবে ঠিক সমান দূরত্বে হবে, তার ব্যাসার্ধ 6 হবে। শুধুমাত্র কেন্দ্রের মানটা আমার বের করা দরকার। আমরা জানি এখান থেকে যদি একটা লম্ব টানি আমি, তাহলে এই ছেদবিন্দু থেকে এই কেন্দ্রের দূরত্ব যা হবে, এই ছেদবিন্দু থেকে এই কেন্দ্রের দূরত্ব একই হবে। আচ্ছা, আমি যেহেতু এই সরলরেখার সমীকরণ জানি, তারপর এর লম্ব রেখার সমীকরণটা আমি বের করে ফেলছি। এই যে লম্ব রেখার সমীকরণটা আমি বের করে ফেলছি, যেখানে কে এর মানটা জানতাম না। এবার দেখছি এই লম্ব রেখাটা আসলে -1,4 বিন্দু দিয়ে যায়। তাহলে এই যে -1,4 যখন এই লম্ব রেখার সমীকরণে বসাইছি, তখন সেখান থেকে আমি কে এর মান পেয়ে গেছি -5। তাহলে কে এর মান বসায় দিলে আমি এই লম্ব রেখার সমীকরণ এক্স্যাক্টলি পেয়ে গেছি। এবার কি করলাম? এই রেখার সমীকরণ জানি, এই রেখার সমীকরণ জানি, এই দুইটা সমীকরণকে আমি কি করলাম? সমাধান করলাম। সমাধান করলে এদের ছেদ বিন্দুর মানটা পেয়ে গেলাম 1,1। আচ্ছা, এবার আমি এই বিন্দুটা জানি, এই বিন্দুটা জানি, এই বিন্দুর মান জানতে হবে। আমরা কি জানি? এই বিন্দু আর এই বিন্দু, এই দুইটার মধ্যবিন্দু হচ্ছে এইটা। তাহলে মধ্যবিন্দু সূত্র থেকে কি বলতে পারি? এইটার x এর মান প্লাস এইটার x এর মানকে 2 দিয়ে ভাগ করলে এই মানটা পাওয়া যায়। তো এই কাজটাই কিন্তু আমরা পরের পার্টে করেছি, যে এটার x এর মান ছিল আলফা আর এইটার x এর মান ছিল -1। এদের যোগফলকে 2 দিয়ে ভাগ করছি, এই জন্য এই 1 পেয়েছি। তাহলে এখান থেকে আমি আলফার মানটা পেয়ে গেছি, আবার ঠিক একইভাবে আমি বিটার মানটাও পেয়ে গেছি। তাহলে আলফা বিটা মানেই হচ্ছে এই বিন্দুটা। তাহলে এই বিন্দুর মানে হচ্ছে এই বৃত্তের কেন্দ্র। কেন্দ্রের মান জানি, ব্যাসার্ধের মান জানি, জাস্ট আমার সমীকরণের ভিতরে বৃত্তের সমীকরণের ফরম্যাটে বসিয়ে দিয়েছি। আমি কিন্তু প্রতিবিম্ব বৃত্তের সমীকরণটা পেয়ে গিয়েছি। আমার মনে হয় বুঝতে পারছো। তো এই দেখো, তোমাদের সবগুলোই জানা কনসেপ্ট, কিন্তু কোনটা কোন জায়গায় ইউজ করতে হবে এটা যখন তুমি এই টাইপের ম্যাথগুলো প্র্যাকটিস করবে, তখন তোমার কাছে অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে। আমার মনে হয় এই চ্যাপ্টার থেকে আর কোনো প্রবলেম থাকার কথা না। ঠিক আছে? সো খুব ভালো করে পরীক্ষা দাও, সবার জন্য অনেক বেশি শুভকামনা। আর পরীক্ষা শেষে অবশ্যই ভালো রেজাল্ট করে ভাইদেরকে জানাতে হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।